হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ হরপ্পান সিভিলাইজেশন, অর্থাৎ হরপ্পা সভ্যতার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মাইনর হিস্ট্রি থেকে কিন্তু এই হরপ্পা সভ্যতার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে বা হরপ্পান সিভিলাইজেশনের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে এই বিষয়টা নিয়ে মূলত কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি আর কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি। তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো, তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299। তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে? এর সাথে সাথে তোমাদেরকে তোমাদের কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি, অর্থাৎ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমেই তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, দেন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস অ্যান্ড 100% কমন সাজেশনসগুলো। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল মূল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। ঠিক আছে? আচ্ছা, দেখো, প্রথমে বলেছি হরপ্পা সভ্যতার কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে। প্রথম বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখব সেখানে যে রাস্তাঘাট বা গ্রিক পদ্ধতি যেটা রয়েছে সেই বিষয়টা। হরপ্পা সভ্যতার শহরগুলি সুনির্দিষ্ট গ্রিক পদ্ধতিতে জালের মতো বিন্যস্ত ছিল। রাস্তাগুলি সমকোণে কিন্তু একে অপরকে আর কি ছেদ করতো এবং প্রধান রাস্তাগুলি বেশ চওড়া ছিল এবং হরপ্পা সভ্যতার রাস্তাঘাটগুলি অনেকটা বলা চলে যে উন্নত মানের ছিল এবং সেখানের যে প্রধান রাস্তাগুলি ছিল সেই রাস্তাগুলি কিন্তু অনেকটা বেশি চওড়া এবং সোজা কিন্তু ছিল। তার সাথে সাথে উন্নত যে সেখানের ড্রেনেজ সিস্টেমটা রয়েছে, অর্থাৎ হরপ্পা সভ্যতার একটা বিখ্যাত দিকের কথা যদি বলি বা উন্নত মানের কোনো জিনিসের কথা বলি, সেটা ছিল হচ্ছে হরপ্পা সভ্যতার ড্রেনেজ সিস্টেম বা পয়ঃপ্রণালী ব্যবস্থাটা। অর্থাৎ বাসগৃহের বর্জ্য জল নিষ্কাশনের জন্য পোড়ানো ইটের ঢাকা দেওয়া নর্দমা ছিল। ঠিক আছে? যা মূল রাস্তার বড় নর্দমার সাথে কিন্তু যে যুক্ত হতো এবং এটি প্রাচীন বিশ্বের স্বাস্থ্য সচেতনতার একটা কিন্তু শ্রেষ্ঠ নিদর্শন ছিল। অর্থাৎ হরপ্পা সভ্যতার এই যে উন্নত মানের এত পয়ঃপ্রণালী ব্যবস্থাটা যে এত উন্নত মানের ছিল, সেটার জন্য কিন্তু হরপ্পা সভ্যতা বিশেষভাবে বিখ্যাত হয়ে রয়েছে। ঠিক আছে? নেক্সট হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক জীবন, অর্থাৎ হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য আলোচনার ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো যে রয়েছে সেখান থেকে আরেকটা বিষয় রয়েছে হচ্ছে এখানের সামাজিক এবং অর্থনৈতিক জীবনটা। প্রথমেই বলেছে এখানে কৃষি অর্থনীতি, অর্থাৎ কৃষি ছিল অর্থনীতির মূল ভিত্তি। সেটা মানে হরপ্পা সভ্যতার ক্ষেত্রেই হতে পারে বা বিভিন্ন সভ্যতার হোক, যে কোনো যুগের ক্ষেত্রে হতে পারে, যে কোনো সাম্রাজ্যের ক্ষেত্রে হতে পারে। অর্থনীতির যদি একটা মূল ভিত্তির কথা বলি সেটা কিন্তু কৃষিকাজ বা কৃষি। ঠিক আছে? এছাড়াও কিন্তু অর্থনীতির বিভিন্ন ভিত্তি রয়েছে, যেমন পশুপালন, কৃষিকাজ, মুদ্রা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, কিন্তু প্রধান বা একটা মূল ভিত্তি কিন্তু এই কৃষিকাজ অর্থনীতির। গম, যব, তুলো এবং ধান চাষ হতো। ঠিক আছে? এখানে যে মানে যে সমস্ত বিষয়ের আর কি চাষ হতো, এখানে যে সমস্ত জিনিস সেটার মধ্যে ছিল হচ্ছে গম, যব, তুলো, এগুলো কিন্তু বিশেষভাবে আর কি উল্লেখযোগ্য কিন্তু ছিল। ঠিক আছে? আচ্ছা, নদীমাতৃক উর্বর ভূমিকে কিন্তু তারা এই কৃষি কাজের ক্ষেত্রে কিন্তু কাজে লাগাতো। ঠিক আছে? আচ্ছা, তারপর রয়েছে দেখো বাণিজ্য ও শিল্প। এখানে হরপ্পা সভ্যতার যে বাণিজ্যটা হতো সেটা কিন্তু অভ্যন্তরীণও হতো, আবার বৈদেশিক বাণিজ্যেরও কিন্তু প্রচলনটা কিন্তু দেখা যায়। অর্থাৎ হরপ্পা সভ্যতায় কিন্তু বাণিজ্যটা বিভিন্নভাবে নিয়ন্ত্রিত হতো। যেমন ভাবে অভ্যন্তরীণ ক্ষেত্রে দেশের মধ্যে বাণিজ্যটা চলতো, ঠিক একইভাবে কি হচ্ছে বৈদেশিক বাণিজ্যও কিন্তু চলতো। ঠিক আছে? তারপরে রয়েছে দেখো মেসোপটেমিয়া ও মধ্য এশিয়ার সাথে এদের বাণিজ্যিক যোগাযোগ ও সুনির্দিষ্ট ওজনে পাথরের বাটখারার ব্যবহারের প্রমাণ মিলেছিল। অর্থাৎ এই যে ব্যবসা বাণিজ্যের বিষয়টা যে ক্ষেত্রে আসছে সেক্ষেত্রে কি হচ্ছে ব্যবসা বাণিজ্যটা কেমন ভাবে হচ্ছে, অভ্যন্তরীণও হচ্ছে আবার হচ্ছে বৈদেশিকও হচ্ছে, তার সাথে সাথে জলপথের মাধ্যমেও হচ্ছে, স্থলপথের মাধ্যমেও কিন্তু ব্যবসা বাণিজ্যটা হচ্ছে। এবং এই যে ব্যবসা বাণিজ্যের ফলে কিন্তু একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়েছিল কার সাথে, বিশেষত বলা যায় যে মধ্য এশিয়া এবং মেসোপটেমিয়ার সাথে কিন্তু একটা বাণিজ্যিক সুসম্পর্কও কিন্তু তৈরি হয়েছিল। নেক্সট রয়েছে হচ্ছে সমাজ বিন্যাস, অর্থাৎ সমাজ মূলত বণিক, কৃষক, কারিগর ও শাসক শ্রেণীতে বিভক্ত ছিল। নারী শক্তির উপাসনা এবং মাতৃমূর্তি পাওয়ার কারণে সমাজে নারীদের কিন্তু বিশেষ সম্মান ছিল বলে কিন্তু অনুমিত হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে হরপ্পা সভ্যতায় কিন্তু নারীদের একটা যে মর্যাদা বা নারীদের অবস্থা কিন্তু অনেকটা উন্নত মানের ছিল, এটাও কিন্তু এখান থেকে বলা যায়, যেহেতু সেখানে
মূর্তি আর কি পাওয়া গেছে। এই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে এই বিষয়টা বলা যায় যে নারীদের মর্যাদা বা নারীদের অবস্থা অনেকটা উন্নত মানের ছিল এই সভ্যতায়। নেক্সট হচ্ছে শিল্পকলা এবং প্রযুক্তিবিদ্যা। এখানে প্রথমেই বলেছে ধাতু শিল্প এবং ব্রোঞ্জ ঢালাই, অর্থাৎ তামা ও টিনের সংকর ধাতু দিয়ে তারা চমৎকার ব্রোঞ্জের মূর্তি ও অস্ত্র তৈরি করত, যার মধ্যে নৃত্যরতা নারী মূর্তি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। তাহলে এখানে তারা কি করতো, বিভিন্ন মূর্তি নির্মাণ করতো, যেই মূর্তিগুলোর মধ্যে একটা অন্যতম ছিল হচ্ছে নৃত্যরতা নারী মূর্তি। ঠিক আছে, তারপরে রয়েছে সিলমোহর ও লিপি। এটাও কিন্তু হরপ্পা সভ্যতার একটা বিশেষ দিক, যে এখানকার যে লিপিগুলি এবং সিলমোহরগুলি যে রয়েছে। বলেছে পাথর ও পোড়ামাটির তৈরি শিলমোহরে বিভিন্ন পশু পাখির খোদাই করা চিত্র ও অজানা পিক্টোগ্রাফিক লিপি কিন্তু পাওয়া গেছে। তার সাথে সাথে মৃৎশিল্প, যেটা কিন্তু হরপ্পা সভ্যতার আরো একটা গুরুত্বপূর্ণ দিক। ঠিক আছে, কুমোরের চাকায় তৈরি বিভিন্ন ধরনের অলংকৃত এবং সুন্দর লাল কালো যে মৃৎপাত্রগুলি রয়েছে সেগুলি তৈরিতে কিন্তু এই হরপ্পাবাসীরা অত্যন্ত দক্ষ ছিলেন এবং তারা কিন্তু যথেষ্ট দক্ষতার কিন্তু পরিচয়টা দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে শিল্পকলার দিক থেকেও কি দেখা যাচ্ছে যথেষ্ট উন্নত মানের ছিল। হরপ্পা সভ্যতা আলোচনার ক্ষেত্রে কিন্তু এই সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং হরপ্পা সভ্যতার আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটাকে কিন্তু প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট বৈশিষ্ট্যের ক্ষেত্রে রয়েছে ধর্মবিশ্বাস ও যে সমাহিতকরণ। এখানে বলেছে প্রকৃতি ও মাতৃপূজা, অর্থাৎ হরপ্পাবাসীরা কি করতো, প্রকৃতি পুজো কিন্তু করতো। পশুপতি শিব, মাতৃদেবী, গাছপালা এবং পশু পাখির মধ্যে এখানে বলেছে যেমন সাপ ও ষাঁড় উপাসনার নিদর্শন বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে আর কি খুদাইয়ে কিন্তু পাওয়া গেছে। অর্থাৎ এই যে এখানে বললাম তারা হচ্ছে প্রকৃতির পূজা করতো, তারা বিভিন্ন হচ্ছে মাতৃদেবী, তারপরে পশুপতি শিব, গাছপালা, পশু পাখির যে পূজা করতো। তো এই বিষয়গুলো আমরা কোথা থেকে জানতে পারি, হরপ্পা সভ্যতায় খনন কার্যের ফলে আর কি পাওয়া যে সমস্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি রয়েছে, ঠিক আছে, সেটার উপর ভিত্তি করে কিন্তু এই সমস্ত যে ডিটেলসগুলো এগুলো সম্পর্কে কিন্তু জানা যায়। তার সাথে সাথে রয়েছে অন্ত্যেষ্টিক্রিয়া, অর্থাৎ মৃতদেহ সৎকার করার জন্য তারা কি করতো, সমাহিতকরণ এবং কিছু ক্ষেত্রে দাহ করার রীতিটা কিন্তু হরপ্পাবাসীরা মেনে চলতো। কবরের সাথে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র ও পাত্র দেওয়ার প্রথাটাও কিন্তু ছিল। অর্থাৎ এই যে মৃত ব্যক্তিকে যে কবর দেওয়া হচ্ছে, তো তার সাথে সাথে তার দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন যে জিনিসপত্রগুলি রয়েছে সেটা মানে দেওয়ার একটা প্রথা ছিল। এবং এই বিষয়গুলো কোথা থেকে জানা যায়, এই যে বিভিন্ন খনন কার্যের ফলে বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি পাওয়া যায় সেখানের উপর ভিত্তি করে কিন্তু এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানা যায়। ঠিক আছে, আচ্ছা, তো মূলত এই যে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি ছিল, যে বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এটাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতাও আর কি বলা হয়ে থাকে। তারপর হচ্ছে এখানের মৃৎপাত্র থেকে শুরু করে যে মৃতদেহ কবরের বিভিন্ন পদ্ধতিগুলি থেকে শুরু করে ধর্মবিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কিন্তু লক্ষ্য করা যায়, যে সমস্ত বিষয় নিয়ে সংক্ষেপের আকারে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ইনফরমেশন যেটা ছিল সেটা ভিডিওর শুরুতেই আলোচনা করে গেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।